আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 22 থেকে 24 পর্যন্ত। সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। কৌশলে প্রণয় তার এবং নূরের মধ্যেকার সম্পর্ক জানতে চাচ্ছে। এর পেছনে সঠিক কারণ বোধগম্য হলো না রঙনের। তবুও বড় ভাই এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, উত্তর না দিয়েও উপায় নেই। উষ্টকোণে কিঞ্চিত লজ্জা মিশ্রিত হাসির আভাস দিয়ে রঙন বলল, আরে না, কি যে বলো, অমন ইনোসেন্ট মুখ দেখলেই তো প্রাণ জুড়িয়ে যায়। আর কিছু লাগে নাকি? প্রণয় ভ্রুদয় কুচকিয়ে আবার গাইলিয়ে বসলো। বাঁকা চোখে রঙনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পুরো পৃথিবীকে রং দেখিয়ে গোল খাওয়াতে পারিস, কিন্তু আমাকে পারবি না, জমিদারের ছোট পুত্তুর। প্রণয়ের মুখে পুত্তুর শুনে রঙনের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তার দাদিও ঠিক এভাবেই পুত্তুর সম্বোধন করত। দাদির কথা মনে পড়ায় অতি উচ্চস্বরে হেসে উঠল রঙন। বলল, আমরা সব ভাইরা তো পাঁচ মিশাল, তাই না ভাইয়া? তাদের মধ্যে সবচেয়ে সুবুদ্ধি সম্পূর্ণ, সুজ্ঞান সম্পূর্ণ তো একমাত্র তুমি। আমরা কেউ তা অস্বীকার করতে পারি না, বা আমরা কোনো ভাই এই সত্যিটা অবিশ্বাসও করি না। কিন্তু ভাই, আমি যত রঙই দেখাই, যত রঙই করি, আমার ভিতরেও একটা সফট মন আছে। দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় বলল, তা আমি জানি। আর তোর সফট কর্নার কোথায় কে সেটাও জানি। তাই তো বলছি, বাইজির মেয়েটাকে যখন ভালোবাসিস না, এত রং করছিস কেন? আরে ভাই, এত সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে দেওয়ানা হতে পারে, সে বাইজির মেয়ে। কিন্তু ভাবো তো, মেয়েটাকে বউ হিসাবে পাওয়া কতটা সৌভাগ্যের। এমন ইনোসেন্ট এবং এমন বিউটিফুল গার্লকে কে না বউরূপে পেতে চায়? তাচ্ছিল্য সহকারে হেসে প্রণয় বলল, যদি ভালো নাই বাসিস, বিয়ে করে মেয়েটাকে ঠকাতে দেব না রঙন। তাছাড়া পলাশ চৌধুরী বেঁচে থাকতে তুই নূরের সঙ্গে বিয়ে সংসার কোনোটাই করতে পারবি না। আর আমি বেঁচে থাকতে ওকে ঠকতে দেব না। শেষ কথাটাই কেমন যেন চমকে উঠল রঙন। বিস্মিত হয়ে স্পষ্ট দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের দিকে। দেখতে পেল প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বসে আছে প্রণয়। তার দৃষ্টির দৃঢ়তা, মুখের গাম্ভীর্যতা, বক্ষস্থল কেমন আনচান করে উঠল। অস্থির চিত্তে প্রণয়কে প্রশ্ন করলো, কি বলছো ভাইয়া? এ পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না প্রণয়। চট করে উঠে দাঁড়ালো। পিছমুখী হয়ে ক্রমশ শ্বাস প্রশ্বাসের বেগ বাড়িয়ে তুলে চোয়াল শক্ত করে বলল, ইয়েস, আই ওয়ান্ট টু সেভ হার। এর জন্য তাকে আমার হতে হবে। রঙন কিছুটা বিচলিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার পুরো শরীর তত্তর করে ঘামতে শুরু করলো। বিস্ময়ান্বিত কণ্ঠে বলল, ভাই, আমি কিছু বুঝতে পারছি না। ওর আমাকে খুব প্রয়োজন রঙন, ওর আমাকে ভীষণ প্রয়োজন। না, এটা মিথ্যা। তুমি আমার সাথে ছলনা করছো ভাইয়া। তুমিও বাকি সবার মতো নূরের রূপে উন্মাদ উন্মাদ হয়ে গেছো। কিন্তু ভাইয়া, নূর আমাকে ভালোবাসে। ওই মেয়েটাকে আমি ঠকাতে পারবো না। ক্রোধান্বিত হয়ে ঘুরে দাঁড়িয়ে রঙনের গালে ঠাস করে থাপ্পড় মারল প্রণয়। ধমকের সুরে বলল, এতগুলো দিন হবু ভাবির সঙ্গে তামাশা করেছিস, কিছু বাদায় বাদায় তা দাঁত চেপে মেনে নিয়েছি। নেক্সট কোনো তামাশা চাই না। রঙনের মুখ রঙনের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। গালে হাত দিয়ে ব্যথাহত কণ্ঠে বলল, সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে ভাইয়া? প্রণয় স্মিত হেসে বলল, এক থাপ্পড়ে যে মেয়েটা তোর কাছে সামান্য হয়ে গেল, সেই মেয়েটা কতটা অসামান্য তুই জানিস না রঙন। আমার পূর্বে মেয়েটা তোকে ভালোবাসি বলেছে, তবু আমি ওকে সামান্য ভাবতে পারিনি। ওই মেয়েটাকে তুই যেদিন থেকে চিনিস, তার বহু আগে থেকে ওকে আমি চিনি। যাকে চিনিস না, জানিস না, যাকে ভালোবাসিস না, যে মেয়েটা তোর চোখে সামান্য, তার সঙ্গে ঘর বাঁধা কাপুরুষতা রঙন। আমার ছোট ভাইটা কাপুরুষ হোক, তা আমি চাই না। অত্যন্ত ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে বলছি, নূরকে জীবনে আনার কথা ভুলে যা। কিন্তু নূর আমাকে ভালোবাসে ভাইয়া। যে মেয়েটা নিজেকে ভালোবাসতে শিখেনি, সে মেয়েটা তোকে ভালোবাসে, এটা খুবই হাস্যকর রঙন। মানে, খুবই সহজ। জীবন কি, মানুষের পূর্ণরূপ কি, তা সম্পর্কে একেবারেই অজ্ঞাত নূর। তোর সঙ্গে রাত বিরাতে ঘোরাঘুরিতে মেয়েটা ভয় পায়নি, কারণ পুরুষ মানুষ সম্পর্কে ওর ধারণাই নাই। পুরুষ দ্বারা ওর কিভাবে ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনও অজ্ঞান নূর। এমনই কিসে নিজের ভালো হবে, কিসে মন্দ হবে, সেটাও সঠিকভাবে এখন অবধি বুঝতে পারেনি। সাধারণত নলেজ যার এত কম, সে তোকে ভালোবাসলো কি করে? ভালোবাসার মানেটা ওই মেয়ে বুঝে। আমি তোকে বলছি, যেদিন ওই মেয়েটা সত্যিকারের অর্থে ভালোবাসার মানে বুঝবে, সেদিন আর তোকে ভালোবাসি বলবে না। মিলিয়ে নিস। কিছুটা আহত স্বরে রঙন বলল, নূরের রূপের কাছে তোমার ব্যক্তিত্ব নড়বড়ে হয়ে গেল ভাইয়া?
রঙনের মুখে এমন কথা শুনে রাগ না করে হাসলো প্রণয়। ধীর পায়ে এগিয়ে গিয়ে রঙনের কাঁধে হাত রাখলো, শান্ত গলায় বলল, আগে তো দর্শনদারি, পরে গুণ বিচারি মেরা ভাই। রঙন চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। প্রণয় অতি সন্তর্পণে নিজের পকেট থেকে টিস্যু বের করে রঙনের কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছে দিতে দিতে বলল, দেখ ভাই, আমি মেজো ভাইয়ের মতো অতটা পাষাণ নই যে তোর ভালোবাসা কেড়ে নেব, কিন্তু আমি তার থেকে ভয়ঙ্কর পাষাণ, তাই নিজের ভালোবাসাকে কেড়ে নিচ্ছি। নূর তো তোর ভালোবাসা নয়। রঙন ঠাস করে প্রণয়ের হাত নামিয়ে দিল, কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, নূর তোমাকে পছন্দ করে না। তুমি এটা করো না ভাইয়া, তুমি তো এমন নও। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি নূরের ভালো চাও না বলো? প্রচন্ড রেগে গিয়ে রঙনকে তুমি করে বললে প্রণয়। রঙন বুঝলো প্রণয় বেশ চটে গেছে, তাই শান্ত হয়ে বলল, আমার মাথা কাজ করছে না। প্রণয় বলল, তোর কি কষ্ট হচ্ছে? না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রণয় এবার রঙনের মাথায় হাত বুলালো, বলল, তাহলে তুই শিওর থাক, নূরের প্রতি তোর ভালোবাসা নেই, যা আছে তা দায়। আমি পলাশ চৌধুরী থেকে প্রতিশোধ নিতে চাই। তোদের প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ জীবন নষ্ট হোক তা আমি চাই না, কিন্তু আমার ভালোবাসার জন্য কারো জীবন সুন্দরতমভাবে গড়ে উঠুক খুব চাই। সবচেয়ে বড় কথা, আমি আমার মনোহরিণীকে চাই। বিস্মিত কণ্ঠে রঙন বলল, তুমি সত্যি নূরকে? বাকিটা বলতে দিল না প্রণয়। রঙনের উষ্ঠদয়ে নিজের তর্জনী আঙ্গুল চেপে ধরে বলল, ভাবি বল ভাবি। বুক কেঁপে উঠল রঙনের। একবার ভাবলো সে কি আবারও হেরে যাচ্ছে, পরক্ষণেই ভাবলো সে তো সত্যি নূরকে ভালোবাসে না। প্রণয় তো ভুল কিছু বলেনি। প্রতিশোধ নিতে গিয়ে নূরের জীবন যে নষ্ট হবে না তারই বা নিশ্চয়তা কি? অগণিত দ্বিধায় দিশেহারা হয়ে গেল রঙন। তখনই কানের কাছে ফিসফিস কণ্ঠস্বর শুনতে পেল প্রণয়ের, এত দ্বিধা না করে নূরকে ভাবি হিসেবে মেনে নেওয়ার চেষ্টা কর রঙন, এতে সবারই মঙ্গল। রঙনের সঙ্গে অনেকটা সময় কথা বলার এক পর্যায়ে প্রণয় সিদ্ধান্ত নিল খুব শীঘ্রই বাইজি শারমিন শায়লার সঙ্গে দেখা করবে সে, এবং খুব শীঘ্রই শারমিন শায়লার নিকট বিবাহের পয়গাম পাঠাবে স্বয়ং নিজে গিয়েই। মাঝরাতে ভয়াবহ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল শারমিন বাইজির। শোয়া থেকে শটান হয়ে বসে বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো সে। পুরো শরীরে কেমন হিম ছুঁয়ে যাচ্ছে। গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে কাটকাট অবস্থা। না পেরে বিছানা ছেড়ে পাশের টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে ডগডগ করে গিলতে লাগলো। 2 গ্লাস পানি এক নিমিষে শেষ করে হাউমাউ করে কেঁদে উঠল শারমিন। তার কান্নায় আকস্মাৎ ঘুম ভেঙে গেল শাহিনুরের। নড়ে চড়ে ধরপড়িয়ে উঠে বসলো সে। ভয়ে জর্জরিত হয়ে শারমিনের দিকে চেয়ে বলল, আম্মা তুমি কাঁদছো কেন? শাহিনুরের কথা শুনে চমকে উঠে তড়িৎ গতিতে অশ্রুসিক্ত চোখ জোড়া মুছে নিল। চোখে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বিছানায় গিয়ে বসে শাহিনুরের মাথায় হাত বুলিয়ে বলল, কি বলছিস মা, কাঁদবো কেন? আমি পানি খেলাম রে। হেঁচকি উঠে গেছিল। কপট রাগ দেখিয়ে শাহিনুর বলল, না মা, আমি স্পষ্ট তোমার কান্না শুনতে পেয়েছি। কান্না শুনলেই ঘুম ভেঙে গেছে আমার। শারমিন জানে শাহিনুর কিছুতেই হার মানবে না। সে চায়ও না তার মেয়ে জীবনে চলার পথে কোথাও হার মানুক, তার নিজের কাছেও নয়। তাই ওষ্ঠকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে শাহিনুরকে বুকে টেনে নিল। মাথায় স্নেহময় চুম্বন এঁকে দিয়ে ধীর কণ্ঠে বলল, মারে, কখনো নিজের দুর্বলতাগুলোকে কারো কাছে প্রকাশ করতে নেই, আর কারো সামনে নিজের দুঃখ যন্ত্রণাগুলো যতটুকু পারা যায় গোপন করতে হয়। আমি কাঁদছিলাম কিনা সেটা আর জিজ্ঞেস করিস না মা। শাহিনুর নিশ্চুপ রইল। শারমিনের বুকের দুকবুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শারমিনও বুঝলো শাহিনুর এখন কিছুটা বিচলিত হয়ে আছে। তাই বলল, নূর, এ পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ঠিক নারিকেলের মতো, বাইরে থেকে কঠিন আর ভিতরে একেবারে নরম, কিন্তু তুমি বাইরে ভিতরে একই রকম। আমি তোমাকে বাইরে এবং ভিতরে দু জায়গায় শক্ত দেখতে চাই। মানুষের মন সত্যকার অর্থে কঠিন হতে পারে না, হয় তাদের মন নরম, নয়তো তাদের মন নিঃশংস। তুমি ভিতরে শক্ত হতে পারো বা না পারো, কেউ যেন কখনো তোমার ভিতরের সত্তা টের না পায়। নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে, তোমাকে অনেক শক্ত হতে হবে। এখন যেমনটা আছো এমনটা থাকলে চলবে না। যদি এমনটা থাকো, পুরো দুনিয়া তোমাকে নৃশংসভাবে ঠকিয়ে দেবে। আর একটি কথা মনে রাখবে, যার মুখে যত রস তার সত্তায় তত বেশি বেলকি থাকবে। প্রকৃত অর্থে মানুষকে চিনতে হলে, জানতে হলে তাদের দৃষ্টি বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সবশেষে বলবো, মানুষকে চেনার থেকেও মানুষকে পড়ার চেষ্টা বেশি করবে। তোমাকে একটি গল্পের নাম বললাম, তুমি নাম জানলে, সে বইটা তোমার হাতে দিলাম, তুমি বইটা চিনলে, কিন্তু ভিতরের বর্ণনাগুলো না পড়লে তুমি সে বই সম্পর্কে অজ্ঞই থেকে যাবে। বই পড়ার মতো করেই মানুষকে পড়তে হবে। মনে রেখো, পৃথিবী সম্পর্কে জানার যেমন শেষ নেই, তেমনি পৃথিবীতে জন্ম নেয়া বিচিত্র মানুষগুলোকে পড়েও শেষ করা যাবে না। তবে সামনে পিছে ডানে বামে মস্তিষ্কে মনে থাকা প্রতিটি ব্যক্তিকেই নিখুঁতভাবে পড়ার চেষ্টা করবে। পুরো দুনিয়া নয়, একজনকেই সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করো সবসময়।
শারমিনের বলা কঠিন কঠিন উপদেশগুলো একদম মস্তিষ্কে গেঁথে ফেলল শাহিনুর। শারমিন কয়েক পল নীরবতা পালন করে দীর্ঘশ্বাস ছাড়ল। সন্তর্পণে শাহিনুরের মাথাটা নিজ বক্ষ থেকে সরিয়ে নিজ মাথা উঁচু করে সিনা টান টান হয়ে উঠে দাঁড়ালো। শাহিনুর তার কৃষ্ণবর্ণীয় ভাষা ভাষা চক্ষুদয়গুলো নিষ্পলকভাবে মেলে ধরল তার মায়ের অভিমুখে। মায়ের পানে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে তার, কারণ তার মায়ের মাঝে শুধু মাকে দেখতে পায় না, দেখতে পায় নিজের আদর্শকে, দেখতে পায় মহিষী এক নারীকে যার দৃষ্টিতে নিজের জন্য আজ অবধি কোনো ভয় দেখতে পায়নি, কিন্তু তার জন্য ভালোবাসা, স্নেহ, মায়া, ভয় সবটাই সুস্পষ্টভাবে দেখেছে। খুব বেশি মানুষ সম্পর্কে জানে না সে, কিন্তু নিজের মাকে যতটুকু জেনেছে এতেই সে প্রশান্তি পেয়েছে। সাধারণত মেয়েরা মায়ের দুঃখ কষ্টগুলো একদম অন্তর থেকে অনুভব করে। শারমিনের জীবনের কঠিন সত্যিটা জানার পর শাহিনুরও অনুভব করেছে তার মায়ের যন্ত্রণাগুলোকে। মূলত সেদিন থেকেই মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে। ইদানিংকালে নিজের মনকে নিজেই খুব বুঝ দেয়। একদিন অনেক বড় হবি নূর, অনেক অনেক বড়। আর সেদিন মায়ের মতো সাহসী হয়ে সকল ভয়কে জয় করে নিবি, সকল দুঃখ কষ্টকে দূর করে মায়ের মুখে হাসি ফুটাবি। আর এই যে বদ্ধ কারাগারের মতো জীবন, এটা থেকেও নিজে মুক্ত হবি এবং সকলকে মুক্ত করবি। শাহিনুর সুদূরপ্রসারী এক ভাবনার অতল গহ্বরে তলিয়ে গেছে, আর শারমিন তার সর্বাঙ্গে দৃঢ়তা বজায় রেখে এক পা দুপা করে এগিয়ে গেল কক্ষের ভিতরে থাকা একটি কাঠের আলমারির সামনে। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে আলমারি খুলে এক কোণা থেকে লাল কাপড়ে পেঁচানো একটি তলোয়ার বের করলো। কিঞ্চিত ভ্রু কুঁচকে গেল শাহিনুরের। বুকের ভিতর কেমন দুকদুকানি শুরু হলো তার। এক ঢুক গিলে ভয় কাতুরে দৃষ্টিতে তাকিয়ে রইল সে। শারমিন ধীরে ধীরে পেঁচানো লাল কাপড় খুলে তা মেঝেতে ফেলে দিল। মায়ের হাতে অমন ধারালো তলোয়ার দেখে আরেক দফা ঢুক গেল শাহিনুর, কিন্তু শারমিনের মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। সে একই ভনিতায় পুরো কক্ষে পায়চারি করতে শুরু করলো। শাহিনুর লক্ষ্য করলো তার মায়ের মুখের পরিবর্তন ঘটছে। পুরো পৃথিবী সমক্রোধে যেন নিমজ্জিত হয়ে গেল তার মা। চারদিক থেকে কেমন হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিতে থাকলো শারমিন, শাহিনুর দুজনকেই। লোমহর্ষক অনুভূতিতে সিক্ত হয়ে গেল শাহিনুর। এমন পরিস্থিতিতে সহসা শারমিন শাহিনুরের দিকে তাকালো। মধ্যবয়স্কা মাঝারি গড়নের নারীটির রূপের উত্তাপে কোনো কমতি নেই সুদীর্ঘ দৃষ্টি প্রখরতারও। এক হাতে তলোয়ার উঁচিয়ে নিজ কন্যার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করলো শারমিন। শাহিনুর ভয়ে সিটিয়ে গেল, তবুও শারমিন একই মূর্তিতে ঠাই হয়ে দাঁড়িয়ে তেজিয়ান ধ্বনিতে বলল, বহু বছর ধরে এই তলোয়ারটি নিজের কাছে সযত্নে রেখে দিয়েছি নূর। এটা কিন্তু শুধু তলোয়ার নয়, এটা হচ্ছে সেই অস্ত্র যে অস্ত্র কোনো মানুষকে হত্যা করবে না। এই অস্ত্র হত্যা করবে শুধু নরপশুদের। কথাগুলো বলতে বলতে শাহিনুরের দিকে এগিয়ে গেল শারমিন। ধীরে ধীরে শাহিনুরের মুখোমুখি হয়ে রক্তিম চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তুমি কি বুঝতে পেরেছো নূর? এই অস্ত্র দিয়ে কোনো মানুষ হত্যা হবে না। যদি কখনো আমার অবর্তমানে মুখোশ পরিহিত মানুষ তোমার আশেপাশে বিচরণ করে, সেদিনই বুঝবে এই অস্ত্র ঠিক তার জন্যই তৈরি। শাহিনুর কেঁদে ফেলল। তবুও নম্র হলো না শারমিন। কর্কশ গলায় একটি ধমক দিল মেয়েকে। ধমক খেয়ে ঠুকরে উঠল শাহিনুর। কিঞ্চিত দমে গেল শারমিন। কদিন পর শাহিনুরকে দূরে পাঠিয়ে দেবে। এখন থেকে যদি মেয়েটাকে গড়তে না পারে, তৈরি করতে না পারে, তাহলে তো ভারী মুশকিল। আর মাত্র 4টা মাস রয়েছে, এরপরই 15 পেরিয়ে 16তে পদার্পণ করবে শাহিনুর। যতদিন এগোচ্ছে তত হায়েনার দলেরা আনন্দানুভূত পাচ্ছে। দুঃস্বপ্নটা দেখে শারমিনের মনে সংশয়ও জেগেছে। কেন জানি মন বলছে অলিউড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে। শাহিনুরের প্রতি অলিউডের কোনো মায়া নেই কোনো ভালোবাসা। সে যেটুকু করছে শুধুমাত্র তার জন্যই করছে, দেখানো মাত্র। ভিতরে ভিতরে যে কোনো ছক কষে রাখছে না, তারই বা নিশ্চয়তা কি? যতই হোক পলাশ চৌধুরী তার ছেলে, আর নূর তার পরম শত্রুরই অংশ। সবটা ভেবে আবারও কঠিনতা ভর করলো শারমিনের মাঝে। নূরকে শক্ত করার জন্য জোরপূর্বক নূরের হাতে তলোয়ার তুলে দিল। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল শাহিনুর। ভয়ে জর্জরিত হয়ে মায়ের দিকে দৃষ্টিপাত করলো। শারমিন উচ্চকণ্ঠে ক্রমাগত বলতে থাকলো, আমাকে কথা দে নূর, প্রয়োজনের তাগিদে নিজের সম্মান বাঁচাতে এই তলোয়ার দিয়ে মানুষ নয়, অমানুষদের হত্যা করতে কোনো দ্বিধা করবি না। দুনিয়াটা বড় কঠিন। এই দুনিয়াতে বেঁচে থাকাটা আহামরি কঠিন নয়, কিন্তু বাঁচার মতো বাঁচা খুব কঠিন। কথা দে নূর, জীবনে চলার পথে কখনো অন্যায়ের সাথে আপোষ করবি না। কথা দে মা, জান নিবি তবুও ইজ্জত নিতে দিবি না। শারমিনের তীব্র কণ্ঠস্বরে শেষ বাক্যটি শুনতেই হৃৎপিণ্ড কেঁপে উঠল শাহিনুরের। আকস্মাৎ কান্না থেমে গেল তার। অদৃশ্য কোনো এক শক্তি এসে ভর করল তার সর্বাঙ্গে। মায়ের তীব্র চাহিনিতে চেয়ে দৃঢ় হয়ে উঠল, নিজের নম্র দৃষ্টিজোড়াও কণ্ঠে পেল সীমাহীন তেজ। অজান্তেই বলে উঠল, কথা দিলাম আম্মা জান, নিব, তবুও ইজ্জত নিতে দিব না।
মাঝরাত, মনটা প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে আছে রঙনের। জঙ্গলের ভিতর নিজের ছোট্ট কুটিরে বসে মদ্যপান করছে সে। একের পর এক বোতল শেষ করছে নিমিষেই। সর্বশেষ বোতলটি শেষ করে অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে ডিবানে দপাস করে শুয়ে পড়ল সে। বেশ কিছু অসংলগ্ন বাক্যে একটি বাক্য স্পষ্ট বোঝা গেল। উষ্ঠকোণে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তুলে তর্জনী আঙ্গুল দ্বারা গাল চুলকাতে চুলকাতে বলল, যারে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে বড় ভাইয়ের বউ হয়ে গেল। যারে প্রেমিকা বানাইলাম সেও বড় ভাইয়ের বউ হব। শালার আমার জন্মই হয়েছে ভালোবাসার মানুষ আর প্রেমিকাদের ভাবি ডাকার জন্য। কথাগুলো বলেই চট করে উঠে বসলো রঙন। পাশে থাকা বোতলগুলোতে এক লাথি মেরে মাথা জাকিয়ে উঠে দাঁড়ালো। কিছু অশ্রাব্য গালিগালাজ করতে করতে কুটির থেকে বেরিয়ে পা বাড়ালো বাইজি গৃহের উদ্দেশ্যে। মাতাল হয়ে রঙন বাইজি গৃহে প্রবেশ করলেও সকল বাইজিরা তাকে স্বাগতম জানালো। দেখা হয়ে গেল বড় ভাই পলাশের সঙ্গেও। পলাশ প্রথমে অবাক হলেও পরক্ষণে বিকৃত ভঙ্গিতে হাসলো। রঙনের ঘা ঘেঁষে ফিসফিস করে বলল, এর আগে তো লুকিয়ে লুকিয়ে হাউস মিটাতি, আজকে প্রকাশ্যে যে বুকের পাটা কি শক্ত হয়ে গেল নাকি? ভয়ঙ্কর রেগে গেল রঙন। সকল বাইজিদের সামনেই পলাশের কলার চেপে ধরলো। রকচটা গলায় বলল, এই বাল, তুই আমার কোন বাল? শুন বাল, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোর বাপের কি? প্রথমে রেগে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল পলাশ। রঙনের হাত ছাড়িয়ে কলার ঠিক করতে করতে বলল, শালা আমার বাপের যা তোর বাপেরও তাই। ভেজা বেড়ালের জবান দেখে আমি শিহরিত। এটুকু বলেই বাইজি শিল্পাকে ইশারায় ডাক দিল পলাশ। অর্ধনগ্ন কোমর হেলিয়ে দুলিয়ে শিল্পা সামনে আসতেই পলাশ বলল, বেশ চটে আছে, সব ঠান্ডা করে দিবি একদম। মনে রাখিস জমিদারের ছোট পুত্র সে। শিল্পা ঠোঁট কামড়ে হাসলো। গদগদ হয়ে রঙনের কাঁধ স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে রঙন শিল্পার বক্ষে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই কাপড় খোল কাপড়। বলে পলাশের দিকে তাকালো। রাগান্বিত হয়ে বলল, এই জমিদারের বাচ্চা, এই বেশ্যার বাচ্চারে কাপড় খুলতে বল কাপড় খুলতে। চোখ বড় বড় করে পলাশ শিল্পার দিকে তাকালো। বলল, হয়ে গেছে, কয় বোতল গিলছে কে জানে। যা তুই ওরে নিয়ে যা, চোটপাট বেশি করব। সকালে ডাক্তার পাঠাই দি মনে, ভয় পাইস না, যা। শাহিনুরকে নিয়ে অলিওরের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে নিজ কক্ষে স্বস্তি নিয়ে বসেছিল শারমিন। তখনই বাইজি গৃহে বৃত্ত এসে জানিয়ে দিল, প্রণয় চৌধুরী এসেছে এবং জরুরি তলব করেছে তাকে। বাইজি গৃহের প্রধান বৈঠকখানায় বসে আছে সে। ভ্রুদয় কুচকে বসা থেকে উঠে দাঁড়ালো শারমিন। জমিদারের সেই পুত্র এসেছে যাকে নিয়ে অনেক বাইজিদের মধ্যেই ভিন্ন ভিন্ন কল্পনা রয়েছে। পাঁচফোড়ন গৃহের কয়েকজন বৃত্তদের নিকট শুনেছিল জমিদারের পুত্রদের মধ্যে একমাত্র প্রণয় চৌধুরী বাইজিদের প্রতি কোনো আগ্রহ দেখায় না, বোধ করে না বিন্দু আকর্ষণও। শুধু কি শুনেছে, সেই রাতে সচক্ষে দেখেও এসেছে বাইজিদের প্রতি জমিদারের এই পুত্রের ঘৃণার মাত্রাটুকু। তাহলে আজ কেন এই গৃহে তার প্রবেশ? কেনই বা প্রধান বাইজিকে ডাক? অসংখ্য প্রশ্ন মনে উকিঝুঁকি করতে শুরু করলো। সেসব প্রশ্নের উত্তর মিলবে বৈঠকখানায় গেলেই। তাই দেরি না করে বৈঠকখানার দিকে পা বাড়ালো সে। তেজস্বী মুখশ্রী এবং প্রচণ্ড ধাম্বিকতার সহিত বৈঠকখানায় উপস্থিত হলো শারমিন বাইজি। দিবানে পায়ের উপর পা তুলে বসেছিল প্রণয়। শারমিন উপস্থিত হতেই অত্যন্ত গুরুগম্ভীর হয়ে গেল সে। কিঞ্চিত ঘৃণার আভাস পাওয়া গেল তার চোখে মুখে। সে আভাসটুকু টের পেয়ে তাচ্ছিল্য হেসে তীক্ষ্ণ কণ্ঠে শারমিন বলল, এতই যখন ঘৃণা, এ গৃহে প্রবেশ কেন জমিদার পুত্র? শারমিনের এহেন বাক্যে সহসা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। পা থেকে মাথা অবধি শারমিনকে অতি সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করে কেন জানি চোখ মুখ থেকে ঘৃণাটুকু কেটে গেল। কিঞ্চিত বিস্ময় ভর করলো দৃষ্টিতে। কেন জানি শারমিনকে প্রচণ্ড সাহসী, প্রচণ্ড দাম্ভিক একজন নারী মনে হচ্ছে তার। শারমিনের ধীর দৃষ্টি, দৃঢ় কণ্ঠে একটুও মনে হচ্ছে না সে অতি কুণ্ঠিত এক বাইজি, বরং আত্মবিশ্বাসী এবং শক্তিশালী একজন নারী মনে হচ্ছে। কিন্তু এক প্রধান বাইজির মাঝে এমন কিছু সত্যি অকল্পনীয়। তাই দাপটের সঙ্গে উত্তর দিল, ঘৃণা আছে বলে প্রবেশ নিষেধ, একথা ভাবলে কি করে বাইজি? শারমিন মৃদু হেসে বলল, শুনেছি জমিদারের এই পুত্র নাকি এ গৃহে কোশমিনকালেও পা রাখেনি। আজ কেন বা কি প্রয়োজন এ গৃহে পা রাখলো জানতে পারি? একটু নড়েচড়ে বসলো প্রণয়। ডান পায়ের উপর তুলে রাখা বাম পাটা সন্তর্পণে নামিয়ে দুটো পাই মেঝেতে স্থির রাখলো। সুস্পষ্ট দৃষ্টিদ্বয় শারমিনের দিকে নিক্ষেপ করে দ্বিধাহীন বাক্যে বলল, তুমি বড় সৌভাগ্যবতী বাইজি। তোমার কন্যা শাহিনুরের বিবাহ পয়গাম নিয়ে এসেছে স্বয়ং জমিদার পুত্র, এবং পাত্র স্বয়ং সে নিজেই। অহংকারে জর্জরিত প্রণয় চৌধুরীর সোজাসাপটা বাক্য শুনে স্তম্ভিত হয়ে গেল শারমিন। ক্রমশ চোয়ালজোড়া ধীর হতে থাকলো তার। নিজের মেয়েকে নিয়ে এহেন প্রস্তাব পেয়ে শাহিনুরের মুখভঙ্গি যেমনটা আশা করেছিল, প্রণয় তেমনটা না পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। শারমিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ধীর চিত্তে বলল, জমিদার পুত্র হয়ে অতি সাধারণ এক বাইজি কন্যাকে হৃদয়ে স্থান দিয়েছি আমি। পৃথিবীর সব জায়গায় মানুষের স্থান অনুমতি সহকারে হয়, একমাত্র হৃদয়ে স্থান পেতেই কোনো অনুমতি লাগে না, স্থান দিতেও অনুমতির প্রয়োজন পড়ে না। শারমিন বাইজি, তুমি কি আমার কথা বুঝতে পারছো?
চৈতন্য ফিরে পেল শারমিন। আকস্মাৎ প্রণয়ের দৃঢ় দৃষ্টিতে স্থির চোখে তাকালো সে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই দৃষ্টিতে যেমন ভাষা আশা করেছিল তেমনটি দেখতে পেল না। তাই অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না, আমি আপনার এই দৃষ্টিকে বিশ্বাস করি না। বাঁকা হেসে প্রণয় বলল, আমার দৃষ্টিকে বিশ্বাস করার প্রয়োজন নেই বাইজি। শুধু এটুকু নিশ্চিত থাকো, সৃষ্টিকর্তা তোমার কন্যাটিকে আমার জন্যই তৈরি করেছেন। ভুল স্বয়ং অলিউর চৌধুরীর ও সাহস নেই নূরের জীবনের সিদ্ধান্ত নেওয়ার, সেখানে আপনি আমার কাছে বড়ই তুচ্ছ। শুনেছি সন্তানের মঙ্গল চিন্তা করাই প্রতিটি মায়ের কর্তব্য। শারমিন বাইজি কি নিজের কর্তব্যটুকুও ভুলে গেছে? না, ভুলিনি, কিন্তু এটুকু সারা জীবন মনে রেখেছে এবং রাখবে। এই অভিশপ্ত গৃহ থেকে, জমিদারদের অশুভ ছায়া থেকে নিজ কন্যাকে রক্ষা করতে হবে। একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নির্ণয় করতে হবে। যদি বলি নূরের সুনিশ্চিত ভবিষ্যৎ, আমি অসম্ভব। তুমি উত্তেজিত হচ্ছ বাইজি, একটু ভেবে দেখো, যে প্রণয় চৌধুরী এই গৃহমুখী হওয়ার কথা কল্পনাও করতে পারেনি, সেই প্রণয় চৌধুরী আজ স্বয়ং এসেছে শুধুমাত্র তোমার কন্যা শাহিনুরকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠল শারমিনের। তীব্র অস্বস্তি নিয়ে বলল, আমি ঘৃণা করি এই জমিদার বংশকে। আর আমি এও জানি গোপন কোনো অভিসন্ধি নিয়ে আপনি এমন একটি প্রস্তাব নিয়ে এসেছেন। হয়তোবা এটা পলাশ চৌধুরীর কোনো চাল। চাপা নিঃশ্বাস ছেড়ে বক্ষস্থল টান টান করে দাঁড়ালো প্রণয়। দুহাত সন্তর্পণে দুপকেটে গুজে দিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা আমার পছন্দ নয়। আমার অভিসন্ধি যদি খারাপ হতো, এভাবে তোমার সামনে এসে কথা বা সময় কোনোটাই অপচয় করতাম না। তাছাড়া আমি আমার নীতিতে সর্বদা অটল। তোমার কন্যাকে আমার মনে ধরেছে। আমার সঙ্গে আমার ভাইদের গুলিয়ে ফেলো না বাইজি, বড় ভুল হয়ে যাবে। এক ঢোক গিলল শারমিন। সন্দিহান দৃষ্টিতে একধানে তাকিয়ে রইল প্রণয়ের গম্ভীর মুখ পানে। বলল, হুমকি দিলেন? হবু শাশুড়িকে হুমকি দিতে নেই। বাঁকা এসে কথাটি বলতে শারমিনের ভুরুজোড়া কুঁচকে গেল। বলল, যদি বলি নূর অন্য কারো বাগদত্তা, সে তো আমিও ছিলাম। আমি নূরকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। জমিদারের কোনো পুত্রেরই হাতেই আমি আমার কন্যাকে তুলে দেব না, কোনোভাবেই না। বুকের ভিতর তীব্র অস্থিরতা থাকলেও তা চেপে কিঞ্চিত ক্ষোভের সাথে প্রণয় বলল, জমিদারের এক পুত্রের নিকটই তোমার কন্যা বন্দি পড়বে, আর সে হলাম আমি। তোমার কন্যাকে বড় মনে ধরেছে বাইজি। তোমার কন্যার প্রতি জমিদারের বাকি পুত্ররা দেহের তাগত অনুভব করলেও মনের তাগত একজনই করে, সে হলাম আমি। সুচিন্তায় সুবাসনায় প্রস্তাব দিয়ে গেলাম, ভেবেচিন্তে সিদ্ধান্ত জানিও। তোমার সিদ্ধান্তের উপরই অনেক কিছু নির্ভর করবে। তুমি আমাকে তোমার কন্যা দান করো, বিনিময়ে যা পাবে কল্পনারও বাইরে। চোয়াল শক্ত করে শারমিন কিছু বলতে উদ্যত হতেই হাত উঠিয়ে থামিয়ে দিল প্রণয়। মুচকি হেসে বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবে। আর হ্যাঁ, গোপনে কি পরিকল্পনা করেছো জানি না। নূরকে দূরে পাঠাবে এমন পরিকল্পনা যদি করে থাকো, তাহলে তুমি বড় বোকামি করেছো বাইজি। পলাশ চৌধুরী থাকতে নূরকে তুমি সঠিক জীবন দিতে পারবে না। আর পলাশ চৌধুরীর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমি ব্যতীত স্বয়ং অলিউর চৌধুরীরও নেই। আসি বাইজি, তোমার কন্যাকে অতি শীঘ্রই আমার ঘরণী করে নিয়ে যাব। স্বয়ং সৃষ্টিকর্তার ইচ্ছের কাছে তোমার মতো মানবীর সিদ্ধান্ত বড়ই তুচ্ছ। গভীর রাত। শারমিনের বুকে মুখ গুজে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে শাহিনুর, অথচ শারমিনের দু চোখ তন্দ্রাহীন। ইদানিং কেমন যেন হাঁসফাঁস লাগে শারমিনের। খেতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে না, শুধু সবসময় শাহিনুরকে বুকের মাঝে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। বিরামহীনভাবে শাহিনুরের মুখ পানে চেয়ে থাকতে ইচ্ছে করে শাহিনুরের সাথে অনেক অনেক গল্প করতে, নিজের ভিতরকার সমস্তটাই মেলে ধরতে, সর্বোপরি নিজেকে প্রকাশ করতে, যাতে মেয়েটা কঠিন জীবনের কাঠিন্যতা অনুভব করতে পারে। একদিন তো সেও নূরের মতো অবশ ছিল, তার জগৎটা বড্ড ছোট ছিল। কথায় আছে, মানুষ থেকে শিখে। শারমিনও শিখেছে। এই শিক্ষা পুঁথিগত কোনো শিক্ষা নয়, বরং নিজের জীবন পরিধি থেকে শিক্ষা লাভ। নিজের সে শিক্ষাটুকুই শাহিনুরকে প্রদান করার চেষ্টা করছে। কিন্তু শাহিনুর কি ঠিক তার মতোই অনুভব করতে পারছে, নাকি কমতি রয়ে গেছে? শারমিনের এমন নানা রকম চিন্তার ভিড়ে নতুন চিন্তা যুক্ত হয়েছে, তা হলো প্রণয়। গতকাল প্রণয়ের দেয়া প্রস্তাবটির জন্য মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। প্রণয়ের বলা সেই কথাগুলোও কোনো ক্রমে ভুলতে পারছে না। সত্যি সত্যিই কি সে বোকামি করছে? অলিউর কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? অলিউর চৌধুরী কি সত্যি বিশ্বাসযোগ্য? ভাবতে ভাবতে শাহিনুরের দিকে দৃষ্টি পড়ল শারমিনের। কিছু একটা ভেবে মৃদু স্বরে ডাকলো, নূর, নূর। ঘুম কাতুরে কণ্ঠে শাহিনুর প্রশ্ন করলো, আম্মা ডাকো? শাহিনুরের মাথায় মুখে হাত বুলাতে বুলাতে শারমিন বলল, হ্যাঁ মা, ওঠো। শাহিনুর ধীরে ধীরে উঠে বসলো। ঘুম ছাড়তে একটু সময় নিল। যখন একদম ঘুম ছেড়ে গেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে। শারমিনের দৃষ্টিজোড়া চিকচিক করছে। ধীরে ধীরে সে দৃষ্টি পুরোপুরি ঝাপসা হয়ে উঠল। একসময় চোয়াল বেয়ে অশ্রুপাত হতে শুরু করলো। শাহিনুর ভয় পেয়ে গেল। হাত বাড়িয়ে অশ্রুকণা মুছে দিতে দিতে নম্র কণ্ঠে প্রশ্ন করলো, ও আম্মা, কি হয়েছে তোমার? শারমিন শাহিনুরের হাতের পিঠে চুমু খেলো। বলল, নূর, তোর কি আমাকে দেখে মনে হয় আমি বাধ্য হয়ে অলিউর চৌধুরীর ভাইজি গৃহে পড়ে আছি?
চিন্তান্বিত হয়ে শাহিনুর বলল, ওই জমিদারের আমার জন্যই তো তুমি এখানে আছো আম্মা। নূর, সেদিন আমার একটি নিরাপদ আশ্রয় দরকার ছিল, কিন্তু পরিস্থিতি আমার বিপক্ষে ছিল বলে অলিওরের সাহায্য নিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র তোর কথা ভেবে আমি বাইজি উপাধি মেনে নিয়েছি, কিন্তু তারপর বহু সুযোগ থাকা সত্ত্বেও আমি এই গৃহ ত্যাগ করিনি। অবাকান্বিত হয়ে শাহিনুর প্রশ্ন করলো, কেন আম্মা? দীর্ঘশ্বাস ছেড়ে শারমিন বলল, তুই জন্মানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখান থেকে পালিয়ে যাব। দিনক্ষণের অপেক্ষায় ছিলাম তোর বাবার থেকে একটি প্রশ্নের জবাব পাওয়ার। অনুভব করেছিলাম আমার একটা ভুল হয়ে গেছে। হওয়ারই কথা, নেহাতি বাচ্চা একটা মেয়ে ছিলাম কিনা। কিন্তু এখানে থাকার সময় যত বাড়তে থাকলো তত আমার বুদ্ধি খুলতে শুরু করলো। সেই সাথে কুটিলতায় ভরপুর জমিদার অলিউর চৌধুরীকে ধীরে ধীরে চিনতে বুঝতে শুরু করলাম। যেদিন আমি সত্যি সত্যি তোকে নিয়ে এই গৃহ থেকে পালানোর জন্য সিদ্ধান্ত নিলাম, সেদিনই সন্ধ্যাবেলা খবর পেলাম তোর বাবা আর এই পৃথিবীতে নেই, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। রাতে পালানোর সময় ধরা পড়ে গেলাম। অলিউরের পা ধরে কত আহাজারি করলাম, কিন্তু মুক্তি পেলাম না। কত কেঁদেছি, ছটফট করেছি মানুষটাকে শেষবার দেখার জন্য, কিন্তু অলিউর চৌধুরী কঠিন রূপ ধারণ করে আমাকে তোর বাবার কাছে যেতে দেয়নি, শেষবারের মতো দেখতেও দেয়নি। তারপর থেকে কেমন একটা ভয়ে তটস্থ হয়ে থাকতো জমিদার। আমি বেশ বুঝতে পারি এই ভয় শুধু আমাকে হারানোর নয়, সাংঘাতিক কোনো সত্যি প্রকাশ পেয়ে যাবারও ভয়। কিন্তু সেই সত্যিটা আঁচ করতে পারলেও যোগ্য প্রমাণের অভাবে নিশ্চুপ থাকলাম। তারপর থেকে আর চেষ্টা করিনি পালানোর। মনে মনে শুধু একটাই বিশ্বাস রেখেছিলাম যে জবাবটা আমি পাইনি, সে জবাবটা একদিন অবশ্যই পাবো। সেই জবাবের অপেক্ষাতে আজও বসে আছি। আজকে শারমিনের কাছে সবটাই স্পষ্ট, জবাবটাও স্পষ্ট। তবুও অপেক্ষায় আছি প্রমাণ হওয়ার। দুনিয়ার বিচারালয়ে তো প্রমাণে বিশ্বাসী, কিন্তু আমি জানি আমার প্রতি হওয়া অন্যায়গুলো বিচার কোথাও পাবো না। তাই নিজের প্রতি হওয়ার অন্যায়ের বিচারক আজ আমি নিজেই। একদিন না একদিন সাক্ষী জোগাড় করব, প্রমাণ নিশ্চিত করব, শাস্তি দেব বিশ্বাস ধ্বংসকারীকে, আমার অনুভূতির খুনিকে, আমার মানুষটার খুনিকে। ক্রোধান্বিত শারমিনের তীব্র কণ্ঠে অন্তরাত্মা কেঁপে উঠল শাহিনুরের। কম্পিত কণ্ঠে সে মাকে শুধালো, আম্মা, আব্বাকে জমিদার খুন করেছে? চমকে মেয়ের দিকে তাকালো শারমিন। কপাল বেয়ে চলা অশ্রুকণা দুহাতে মুছে নিয়ে বলল, যদি সেসব ঘটনার পেছনে অলিওরের হাত থাকে তাহলে তো তোর বাবার দেহের আগেই মনের খুন হয়েছে মা, সেটাই বুঝিয়েছি। শাহিনুরকে মুখে একথা বললেও মনে মনে শাহিনুরের কথাটা ঠিক ভাবলো। শারমিন আনমনেই বিড়বিড় করে বলল, এমনটাও তো হতে পারে। পরক্ষণেই সর্বাঙ্গ কেঁপে উঠল তার। চোখ মুখ শক্ত করে বলল, এমন কিছু হলে সেদিন শুধু অলিউর নয়, পুরো পৃথিবীকেই দেখিয়ে দেব আমার নৃশংসতা। পরের দিন রাত 10টায় শাহিনুরের গায়ে বেশ জ্বর, তাই জলপট্টি দিচ্ছিল শারমিন। এমন সময় বাইজি চুমকি হাঁপাতে হাঁপাতে শারমিনের কক্ষের দ্বারের সম্মুখে এসে দাঁড়ালো। শারমিনকে উদ্দেশ্য করে বলল, আসতে পারি? শারমিন সম্মতি দিতেই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো চুমকি। হাঁপাতে হাঁপাতেই বলল, বুবু পলাশ চৌধুরী বেশ রাগ নিয়ে তোমার কক্ষের দিকে আসছিল। তখনই জমিদার সাহেব পলাশ চৌধুরীর কলার টেনে তার বিশেষ কক্ষে নিয়ে গেল। এক হাতে শাহিনুরের কপালে জলপট্টি চেপে ধরে চুমকির দিকে বিচলিত দৃষ্টিতে তাকালো শারমিন। চুমকি কয়েক পল সময় থেমে আবার বলল, জানো পলাশ চৌধুরী কি বলতে বলতে আসছিল? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই চুমকি বলছিল, একেবারে মেরে দিছি, এবার কার কাছে মেয়ে পাঠাবি শালি? খাতির করে সময় দিছি, আর তুই আমার সাথে খেলতে আসস? আজকে দেখামো খেলা কারে কয়। থামলো চুমকি। সহসা দুপায়ে উঠে দাঁড়ালো শারমিন। শান্ত গলায় চুমকিকে নিজের কাজে যেতে বলল। চুমকিও বাধ্য হয়ে কক্ষ ত্যাগ করলো। শারমিন আর দেরি না করে পা বাড়ালো অলিওরের বিশেষ কক্ষে। মন বড় কু ডাকছে তার। ঘটনা কি ঘটেছে জানতেই হবে তাকে। অলিওরের বিশেষ কক্ষ থেকে বেশ চেঁচামেচি শোনা যাচ্ছে। শারমিন যত এগুচ্ছে তত পিতাপুত্রের উচ্চধ্বনি স্পষ্ট হচ্ছে। রাগের বশে পিতাপুত্র কারোরই খেয়াল ছিল না যে তাদের বিশেষ কক্ষের দ্বার উন্মুক্ত রয়েছে, আর এই কক্ষটিতে প্রবেশের জন্য শারমিনের কোনো কালেই অনুমতির প্রয়োজন পড়েনি। অলিউর চৌধুরীর নির্দেশ এটা। তাই বিনা দ্বিধায় কক্ষের ভিতর 2 কদম পা বাড়াতেই শারমিন শুনতে পেল অলিউরের ক্রুদ্ধ কণ্ঠস্বর, তুই ছেলেটাকে মেরে দিয়েছিস, এতে আমার সমস্যা নেই, কিন্তু তুই শারমিনের সাথে কোনো প্রকার অসভ্যতা করতে পারবি না। এর বিনিময়ে তুই যা চাস তাই পাবি। প্রয়োজনে নূরকে বিনা পরিশ্রমে তোকে পাইয়ে দেব। বৈদ্যুতিক শক খাওয়ার মতো সর্বাঙ্গে কেঁপে উঠল শারমিনের। অসাড় হয়ে আসলো তার পুরো দেহ। দুজনের কেউই টের পায়নি শারমিনের উপস্থিতির। তাই নিঃশব্দে শারমিন পিছিয়ে গেল। দ্বারের পাশে দেয়ালে হেলান দিয়ে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলো। বিড়বিড় করে আওড়ালো, তবে কি আমার আনবির বাবা আর নেই? পরক্ষণেই থমকে গেল অলিওরের কিছু গোপন সত্যি বাক্য শুনে, যা তার বক্ষস্থলে তীরের ন্যায় বিঁধল। অলিওর পলাশকে শারমিনের গুরুত্ব বোঝাতে গিয়ে ঝোঁকের মাথায় বলে ফেলল,
তুই যেমন নূরকে পাওয়ার জন্য আজ খুন করতে বাধ্য হয়েছিস, ঠিক তেমনি বহু বছর আগে শারমিনকে পাওয়ার জন্য আমি কারো সম্মান ধ্বংস করেছি, ভালোবাসা ধ্বংস করেছি, শেষ পর্যন্ত নিজের খালাতো ভাইকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে হত্যা করেছি। নিয়তির নিষ্ঠুরতায় তবুও শারমিনকে আমি পাইনি। জোর করে আমার সীমানায় বন্দি করতে পারলেও শারমিনকে আমি পাইনি। এই বয়সে এসেও যার ভালোবাসা পাওয়ার জন্য আমার মন ব্যাকুল থাকে, সে এই শারমিন। শুধুমাত্র আমার কথায় ওকে আমি এই বাইজি গৃহে রাখতে বাধ্য হয়েছি। তাই বলে এই না ওর সঙ্গে যে যা খুশি তাই করতে চাইবে আর তা আমি মেনে নেব। আব্বা, বিস্ময়ে ক্রোধে শরীর কাঁপতে শুরু করলো পলাশের। অলিউর বলল, আমার কথা অমান্য করলে পরিণতি খুব ভয়ঙ্কর হবে পলাশ। আপনি আমার আম্মাকে এত বছর ধরে ঠকাচ্ছেন আব্বা। সে তো তুইও মুনতাহাকে ঠকাচ্ছিস। পিতা পুত্রের এ অবধি কথোপকথন শুনতে পেয়ে পাথর মূর্তি শারমিনের ওষ্ঠকোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কপল বেয়ে গেল অজরে অশ্রুধারা। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে দাউ দাউ করে অগ্নি জ্বলতে শুরু করলো। যে অগ্নিতে আজ বর্ষ হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে জমিদার অলিউর চৌধুরীর। এই ছিল বাইজি কন্যার 22 থেকে 24 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।